মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো এটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য একটা ছোট্ট পৃথিবী দেখে ফেলি। নট ছোট, এটা অনেক বড়। তো তুমি একটা পৃথিবীকে ঘুরতে দেখছো এখানে, এবং পৃথিবীর উপরে বুর্জ খলিফা যে টাওয়ারটা আছে সেটা দাঁড়িয়ে আছে। এবং তুমি কি করলে, এই বুর্জ খলিফা টাওয়ারের একদম উপরে উঠে গেলে, উঠে একটা পাথরকে তুমি থ্রো করলে। থ্রো করা মানে হচ্ছে তুমি ছুঁড়ে মেললে। তখন দেখবে পাথরটা আস্তে আস্তে পৃথিবীর মধ্যে কিন্তু এসে পড়ে গেছে। এখন তুমি যদি আরেকটু স্পিড নিয়ে আরেকটু জোরে যদি পাথরটাকে ছুঁড়ে মারো, হয়তো পাথরটা একটু সামনে যাবে, যাওয়ার পর সে কিন্তু আবার পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে সেখানে আবার পড়ে যাবে। এর কারণটা হচ্ছে, যখন তুমি পাথরটাকে ছুঁড়ে মারছো, পাথরের যাত্রাপথের প্রতিটা বিন্দুতে পাথরটাকে আকর্ষণ করছে আমাদের পৃথিবীর এই কেন্দ্রটা। তো পৃথিবীর কেন্দ্রটাকে আমি এই জায়গাটাতে দেখালাম। তো পৃথিবীর কেন্দ্র প্রতিটা মুহূর্তে তোমার ছুঁড়ে ফেলা পাথরটাকে আকর্ষণ করছে, যার জন্য এরকম একটা সার্কুলার শেপ বা বৃত্তাকার পথ অনুসারে পাথরটা পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ছে। এখন তুমি যদি তোমার এই পাথর ছুঁড়ে মারার স্পিডটাকে আরও বাড়াও, তাহলে কিন্তু একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটবে। কেমন ঘটনা ঘটবে? ধরা যাক তুমি এখন পাথর যে মারলে এর স্পিডটা মোটামুটি 8 কিলোমিটার পার সেকেন্ড করে দিলে। তার মানে তোমার এখান থেকে যে পাথরটা বের হলো, এই পাথরের স্পিডটা এখন 8 কিলোমিটার পার সেকেন্ড। এর মানে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা। তার মানে তুমি হচ্ছে প্রতিটা সেকেন্ডে 8 কিলোমিটার করে ওই পাথরটাকে অতিক্রম করতে দিচ্ছ। তাহলে এটা নর্মালি তোমার হাত দিয়ে মারা সম্ভব না, এটা অবশ্যই কামান বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে করতে হবে। তাহলে এতটা স্পিডে যদি তুমি এই পাথরটাকে ছুঁড়ে মারো, পাথরটা কিন্তু তারপরে ঠিক এই জায়গাটাতে এসে আর সে নিচে পড়ার জায়গা পাবে না। দ্যাট মিনস তখন কিন্তু পাথরটা চাইবে নিচে পড়তে, বাট পারবে না। তখন সে কী করবে? সে আসলে তখন টোটাল পৃথিবীটাকে রাউন্ড করবে, এবং ঘুরতে ঘুরতে ঠিক সে তোমার পেছনে আবার এসে তোমাকে আঘাত করবে। তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট স্পিডে কোনো একটা পাথরকে মারো, যেটা হচ্ছে মোটামুটি 1 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে এই টোটাল বস্তুটা বা টোটাল পাথরটা তোমার টোটাল পৃথিবীটাকে ঘুরে তোমার পেছনে এসে আঘাত করবে। এবং এক্ষেত্রে পাথরটা যেই বৃত্তাকার পথ অতিক্রম করবে সেটা আসলে টোটাল পৃথিবীর চারপাশের বৃত্তাকার পথ। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম, 8 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে এমন একটা গতিবেগ, যে গতিবেগ নিয়ে আমাদের পাথরটা যখন চালনা করি আমরা, তখন সে পৃথিবীর চারপাশে একটা সার্কুলার পাথ বা বৃত্তাকার পথ অতিক্রম করে। এবং তুমি যদি এই 8 কিলোমিটার পার সেকেন্ডটাকে একটু ভাঙিয়ে দেখাও, তাহলে এটা কিন্তু আসলে একটা হিসাবের সাথে মেলে, এবং এটা হচ্ছে √/, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ, ওর সাথে আমি যদি পৃথিবীর ব্যাসার্ধ আরকে গুণ করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ডের সমান। দ্যাট মিনস তুমি এখানে এটাকেও 8 কিলোমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড হিসেবে ধরতে পারো। এখন এদের মধ্যে তুমি যতগুলো কেস পেলে, অর্থাৎ আমি এখানে 3টা কেস দেখিয়েছি। প্রথমবার তুমি পাথর মেরেছো আস্তে, সেটা পৃথিবীতে এসে পড়েছে। দ্বিতীয়বার একটু জোরে মেরেছো, সেটাও পৃথিবীতে এসে পড়েছে। তৃতীয়বার তুমি 8 কিলোমিটার পার সেকেন্ড এতটা গতিতে মেরেছো, সেটা টোটাল পৃথিবীটাকে সার্কুলার পথে বা বৃত্তাকার পথে ঘুরে ঠিক তোমার পেছনে এসে এটা তোমাকে আঘাত করছে। এই তিনটার মধ্যে কোনো কেসই কিন্তু মুক্তিবেগ না বা এসকেপ ভেলোসিটি না। আমরা আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। এখন আমরা পাথরের যে স্পিডটা সেটাকে আমি আরেকটু বাড়িয়ে ফেললাম। তো সেটা বাড়ানোর আগে আমি এই জিনিসটা একটু মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি এখন 4 নম্বর কেস নিয়ে কাজ করছো, যেখানে পাথরের স্পিডটা তুমি 8 কিলোমিটার পার সেকেন্ড চেয়েও বেশি পরিমাণে বাড়িয়ে দিলে। দ্যাট মিনস তুমি এখানে যে স্পিডটা দিলে সেটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি, বা বলা যায় গ্রেটার দেন √/g/r মিটার পার সেকেন্ড, এর চেয়েও বেশি। তখন কি হবে? তখন একটা দারুণ কাহিনী ঘটবে, সেটা হচ্ছে পাথরটা এই টোটাল পৃথিবীকে আবার সার্কুলেট করবে বা রাউন্ড করে ঘুরবে, বাট সেক্ষেত্রে তার ঘোরার পথটা হবে উপবৃত্তাকার, যেটাকে ইংলিশে বলা হয় ইলিপ্টিক্যাল পাথ। তার মানে উপবৃত্তাকার পথ ধরে তখন এই টোটাল পাথরটা ঘুরতে থাকবে পৃথিবীকে কেন্দ্র করে, যেটা আমরা একটু পরে দেখব। এবং ফাইনালি তুমি যদি আরেকটু বেশি স্পিডে মোটামুটি পাথরটাকে ছুঁড়ে মারো, দ্যাট মিনস এই স্পিডটা হচ্ছে অনেকটা এরকম। যদি আমি তোমাকে একটু দেখাই, ধরো তুমি এবার 4 নম্বর মানে 5 নম্বর কন্ডিশন, এটা ছিল আমাদের 4 নম্বর কন্ডিশন, যে 4 নম্বর কন্ডিশনে তুমি 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি পরিমাণ দ্রুত গতিতে পাথরটাকে ছুঁড়ে মেরেছো। তো 5 নম্বর যে কেসটা, সেটা হচ্ছে তুমি যদি এক্ষেত্রে পাথরটাকে আরেকটু বেশি জোরে ছুঁড়ে মারো, এবং পাথরের বেগটা যদি প্রায় √/2g/r এর কাছাকাছি হয়, তখন কিন্তু একটা দারুণ কাহিনী ঘটবে। এবং √/2g/r যেটা, এটার মান অনেকটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। দ্যাট মিনস আমি একটু লিখে ফেলি, 11.2 কিলোমিটার যেতে পারবে প্রতি সেকেন্ডে। এতটা বেগে যদি তুমি ছুঁড়ে মারো পাথরটাকে, তাহলে সে আসলে এই বুর্জ খলিফার পয়েন্ট থেকে শুরু করে একটা
পরাবৃত্তাকার পথ অতিক্রম করবে, বা এটাকে আমরা বলতে পারি প্যারাবোলিক পাথ অতিক্রম করে যাবে। তার মানে সে একটা প্যারাবোলিক পাথ অতিক্রম করে টোটাল পৃথিবীটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে। তার মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে এমন একটা বেগ, যে বেগের ফলে আমরা কোনো একটা পাথরকে বাধ্য করছি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তার মানে আমরা যেই বেগের জন্য কোনো একটা বস্তুকে কোনো একটা প্ল্যানেট বা গ্রহ থেকে বের করে দিতে পারি, সেই বেগটাকে বলা হচ্ছে এসকেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ। তার মানে আমরা 5 নম্বর কন্ডিশনে গিয়ে মুক্তিবেগটাকে পেলাম। এখন আমি যদি 6 নম্বর কন্ডিশনটা দেখি, তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে আমি যদি পাথরের বেগটা 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি পরিমাণ গতিতে যদি ছেড়ে দিই, বা গ্রেটার দেন এটাকে লেখা যায় √2 GR, তখন কিন্তু একটা দারুণ কাহিনী ঘটবে। তখন যেটা ঘটবে সেটা হচ্ছে পাথরটা এখন আর পরাবৃত্তের মতো পথ অতিক্রম করবে না, বা প্যারাবোলা পাথ অতিক্রম করে যাবে না, সে আসলে একটা উপবৃত্তাকার পথ অতিক্রম করে যাবে। বেসিক্যালি এটা উপবৃত্ত না, অধিবৃত্তাকার পথ বা হাইপারবোলা পথ অতিক্রম করবে। তো এই জিনিসগুলো আমরা পরের স্লাইডে দেখতে পাবো। তো আমরা এখানে আসলে 6টা কন্ডিশন পেয়েছি। তো আমরা এখন আস্তে আস্তে দেখি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর উপর আগের মতোই বুর্জ খলিফা দাঁড়িয়ে আছে, এবং আমি একদম 3 নম্বর কেস থেকে যাত্রা শুরু করব। দ্যাট মিনস প্রথম দুটো কেসে কি হয়েছিল আমি যদি একটু দেখাই। প্রথম দুটো কেসে হচ্ছে প্রথমবার পাথরটা ফেলেছিলাম, পড়েছে। দ্বিতীয়বার আরেকটু স্পিড দিয়ে ফেলেছিলাম, তখনও কিন্তু পাথরটা পৃথিবীতে পড়েছে। বাট তৃতীয়বার আমি যেটা করেছি সেটা হচ্ছে পাথরটাকে একটা নির্দিষ্ট বেগ দিয়েছি, যেটা ছিল 8 কিলোমিটার পার সেকেন্ড। এই বেগ পেলে পাথরটা তখন টোটাল পৃথিবীকে সার্কুলার শেপে ঘুরে আসবে, বা সার্কুলার পাথে ঘুরে আসবে, বৃত্তাকার পথে। তার মানে এই বৃত্তাকার পথটা তখনই পাথরটা পাবে যখন আমি পাথরের স্পিডটা 8 কিলোমিটার পার সেকেন্ড করে দেব, এবং এই 8 কিলোমিটার পার সেকেন্ড আসলে √GR এতটুকু বেগের সমতুল্য। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কেস। 4 নম্বর কেসে কি ছিল, আমি যদি 8 কিলোমিটার পার সেকেন্ড থেকে একটু বাড়াই পাথরের বেগটা বা স্টোনের বেগটা, তখন সে কিন্তু পৃথিবীকে সার্কুলেট করে একটা নির্দিষ্ট পথে ঘুরবে। এটাকে বলা হয় উপবৃত্তাকার পথ বা এলিপ্ট্রিক্যাল পাথ, বা এটাকে ইংলিশে বলা হয় ইলিপস। তার মানে এই যে এই পথ ধরে যখন পাথরটা ঘুরছে, তখন তার বেগটা অবশ্যই 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি, এবং এটাকে আমরা ইচ্ছে করলে √GR এর চেয়েও বেশি বেগে ধরতে পারি। এবং এরপরে আরেকটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে আমি যদি পাথরটাকে একদম এক্সাক্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করি, তখন কি ঘটবে? তখন বেসিক্যালি পাথরটা আমাদের এই টোটাল পৃথিবীটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে, এবং এটা আসলে এরকম একটা পথ, এবং এই পথটাকে তুমি প্যারাবোলা বলতে পারো বা পরাবৃত্তের পথ বলতে পারো। তার মানে আমি যদি পাথরটাকে ঠিক এই জায়গার থেকে থ্রো করি, তাহলে এই পথের জন্য আমাদের বেগটা হচ্ছে কার সমান? 11.2 কিলোমিটার পার সেকেন্ডের সমান, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি √2GR। যদি তুমি হিসাব করো জি এর মান বসিয়ে আর এর মান বসিয়ে, তাহলে তুমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড পাবে। তো এই বেগটাই আমাদের এসকেপ ভেলোসিটি, এবং এটাকে v/e দ্বারা প্রকাশ করা হয়। ই হচ্ছে এসকেপ ভেলোসিটির জন্য ই। এবং আমি যদি এর চেয়েও বেশি পরিমাণ বেগে পাথরটাকে ছুঁড়ে মারি, তখন কিন্তু সেটা পৃথিবী থেকে একটা পরাবৃত্ত আসলে অধিবৃত্তের মতো একটা পথ অতিক্রম করবে। তাহলে এটা দেখে ফেলো, আমি আরও একটু জোরে ছুঁড়ে মারছি পাথরটাকে, তখন সে যে পথ বরাবর অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত বা হাইপারবোলা। তার মানে এই কন্ডিশনটা কখন? যখন আমি পাথরটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এর চেয়েও বেশি পরিমাণ বেগে থ্রো করেছি, বা এটাকে তুমি √2GR লিখতে পারো, এতটুকু বেগের চেয়েও বেশি। তো এখন তোমাদের কনফিউশন আসতে পারে যে এখানে আমি কি বলছি, একটু পরপর অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। তো এগুলো তোমাদের জানার জন্য পাশের এই জিনিসটা একটু দেখে ফেলো। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। আমি জাস্ট এই জিনিসগুলো একটু মুছে দিয়ে বোঝার জন্য, যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে কোনটার বেগ কেমন। তো আমি এটা একটু লিখে দিই। আমাদের বৃত্তাকার পথের জন্য বেগটা ছিল হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড। এখন আমরা একদম থার্ড কন্ডিশনে চলে যাই। 3 নম্বর কন্ডিশনে আমরা কিন্তু একটা সার্কুলার পথ পাচ্ছি। তার মানে এই সার্কুলার পথটা হচ্ছে এটা হচ্ছে সার্কেল বা বৃত্তাকার পথ। তার মানে আমি যদি ঠিক এই জায়গা থেকে পাথরটাকে ছুঁড়ে মারি, এবং এই জায়গাটাতে আমাদের যদি পৃথিবীর বুর্জ খলিফার একটা নির্দিষ্ট অঞ্চল হয়, তবে আমরা এই বেগটার কথা কতটুকু বলেছিলাম? এই বেগটাকে আমি বলেছিলাম 8 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে আমরা কোনো একটা পাথরকে, কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছুঁড়ে মারি, সেটা পৃথিবীকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথে ঘুরবে। এই বৃত্তাকার পথটাই আমি জাস্ট এই জায়গাটাতে দেখিয়েছিলাম। এরপরে
আচ্ছা, তো এই জিনিসটা মনে হয় গ্রেটার দেন 8 কিলোমিটার পার সেকেন্ড হবে। ওকে, এরপরে আমি দ্বিতীয় মানে 4 নম্বর যে কন্ডিশনটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা। দ্যাট মিনস 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে যদি বেশি বেগে চলে তাহলে সেটা আসলে একটা ইলেকট্রিক্যাল পাথ বা উপবৃত্তাকার পথ অতিক্রম করবে, এবং এই উপবৃত্তাকার পথটা হচ্ছে আমাদের এই জায়গাটা। অর্থাৎ তোমার পাথরটা যদি এই জায়গা থেকে তুমি ছুঁড়ে মারো তাহলে পাথরটা পৃথিবীকে কেন্দ্র করে এরকম একটা উপবৃত্তাকার পথ ঘুরে আবার তোমার পেছনে এসে আঘাত করবে। তো ইলিপস বা উপবৃত্তাকার পথ দেখতে অনেকটা এমন, মানে একটা বৃত্তকে ধরে তুমি যদি একটু চাপিয়ে দাও তাহলে সেটা দেখতে যেমন হবে তেমন। তারপরের কাহিনী হচ্ছে, যদি আমি পাথরটাকে একদম এক্সাক্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে থ্রো করি তখন কিন্তু সে এই গ্রিন কালারের পাথ অতিক্রম করবে, যেটাকে আমি বলেছিলাম প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্তের পাথ। তাহলে এই পাথটা তুমি এই জায়গাটাতে দেখতে পারো। তাহলে তোমার এটা হচ্ছে বুর্জ খলিফার একটা নির্দিষ্ট অঞ্চল, আর তোমার পৃথিবীটা হচ্ছে ধরো এই জায়গাটাতে রয়েছে পৃথিবী। তার মানে তুমি যদি ওই অঞ্চল থেকে পাথরটাকে এভাবে থ্রো করো, জাস্ট আমি দেখাচ্ছি এখানে, তাহলে পাথরটা আসলে পৃথিবীটাকে ছেড়ে ঠিক এই পথ বরাবর চলে যাবে। আরও একবার দেখো, এখানে যে জাস্ট একটু উল্টানো দেখা হয়েছে, উল্টিয়ে। তো তুমি জাস্ট ইমাজিন করে নাও যে আমাদের বুর্জ খলিফার উপরের থেকে পাথরটাকে আমি এই বরাবর ছুঁড়েছি, এবং পাথরটা এতটাই বেগে ছুঁড়েছি যেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তখন সেটা পৃথিবীকে ছেড়ে একদম বাইরের দিকে মহাশূন্যে চলে যাওয়া শুরু করবে এই পথ ধরে, এবং এই পথটা হচ্ছে আমাদের প্যারাবোলা বা পরাবৃত্তের পথ। এবং ফাইনাল কন্ডিশন হচ্ছে, যখন আমি পাথরটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও বেশি পরিমাণ বেগে থ্রো করব তখন সেটা কিন্তু একটা অধিবৃত্তাকার পথ হিসেবে কাজ করবে। তো অধিবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলা। তাহলে আমরা এখান থেকে একটু দেখতে পারি, একদম লাস্ট যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইপারবোলা। তো সেই ক্ষেত্রে তুমি পৃথিবীটাকে এই জায়গাটাতে ধরতে পারো কথার কথা, এবং বুর্জ খলিফাটাকে তুমি এভাবে ধরতে পারো, আর এখান থেকে আমি পাথরটাকে নিক্ষেপ করলাম, তখন পাথরটা ঠিক এই পথ বরাবর একদম মহাশূন্যে চলে যাবে, এটা আর ফেরত আসবে না। আমি জাস্ট পথটা দুই দিক দিয়ে দেখিয়ে দিলাম। তার মানে আমাদের এখানে পথগুলো যদি তুমি দেখাতে চাও তুমি চাইলে এরকমভাবে তীর দিয়ে দেখাতে পারো। দ্যাট মিনস আমাদের পাথরটা এদিক দিয়ে আমি থ্রো করেছি, তো এই তীর বরাবর সে আবার পিছনে ব্যাক করেছে। তো বেসিক্যালি জিনিসগুলো হচ্ছে এরকম, এই 3-4টা শেপ যে আছে এই শেপ বরাবর আমাদের কোনো একটা পাথর থ্রো করলে সেভাবে এটা কাজ করে। তবে এখান থেকে মনে রাখতে হবে, তোমার পাথরটাকে থ্রো করার পর মুক্তিবেগ তখনই কাজ করবে যখন পাথরটা বা কোনো একটা স্টোন পুরো পৃথিবী বা ওই প্ল্যানেটটাকে ছেড়ে চলে যাবে, আর এটা তখনই ঘটবে যখন আমাদের ওই পথের প্যারাবোলা হিসেবে এটা কাজ করবে। এবং আমি এখানে যে হিসেবটা দিয়েছি 11.2 কিলোমিটার পার সেকেন্ড কিংবা 8 কিলোমিটার পার সেকেন্ড, এগুলো সব কিছুই কিন্তু শুধুমাত্র পৃথিবীর জন্য হিসাব। তার মানে আমি এখানে পৃথিবীটা তোমাদেরকে দেখিয়েছি আর্থ, এবং পৃথিবীর সাপেক্ষে আসলে এই হিসাবগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। বাট তুমি যদি বৃহস্পতির কথা বলো বা শুক্র গ্রহের কথা বলো বা মঙ্গল গ্রহের যদি কথা বলো বা চাঁদেরও যদি কথা বলো, সূর্যের যদি কথা বলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো 8 কিলোমিটার পার সেকেন্ড হবে না, 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেই গ্রহের ভর যত বেশি সেই গ্রহের মুক্তিবেগও কিন্তু তত বেশি। পৃথিবী থেকে কিন্তু আমাদের সূর্যের ভর অনেক অনেক পরিমাণে বেশি। তাই তুমি যদি পৃথিবীতে থেকে এরকম 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো, তাহলে সেটা তো পৃথিবী মানে ছেদ করে চলে যাবে, মানে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। বাট একই ঘটনা কিন্তু সূর্যের মধ্যে ঘটবে না, কেননা সূর্য অনেক বড়। তার মানে সূর্যের ক্ষেত্রে আমাদের এই এসকেপ ভেলোসিটির মানটা অনেক বড় হবে। এবং এই যে প্রত্যেকটা গ্রহের এসকেপ ভেলোসিটিটা কেমন সেটা দেখার জন্য আমরা একটা অ্যানিমেশন দেখতে পারি। খেয়াল করে দেখো, এখানে সবচেয়ে বড় গ্রহ এবং সবচেয়ে ভারী গ্রহটা হচ্ছে আমাদের জুপিটার বা বৃহস্পতি গ্রহ। তো বৃহস্পতি গ্রহের খেয়াল করে দেখো, একদম নিচের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মান কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া, যদিও এই এককটা কিন্তু মাইল পার আওয়ারে দেওয়া। এটা কিন্তু এম মানে হচ্ছে মাইল, পি মানে হচ্ছে পার, এইচ মানে হচ্ছে আওয়ার। তো আমরা তো শিখেছিলাম কিলোমিটার পার সেকেন্ডে। তো জুপিটারের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে একটা রকেটকে যদি এখান থেকে মুক্তিবেগে ছুড়ে দেওয়া হয় এটা আসলে অনেক দ্রুত গতিতে ছুটতে হবে। ওই ক্ষেত্রে পৃথিবীর দিকে দেখো, পৃথিবী থেকে একটা রকেট চলে যাচ্ছে এবং পৃথিবীর জন্য এই এসকেপ ভেলোসিটিটার মান দেওয়া আছে 2531, মানে 2500 না, এটা হচ্ছে 25,031 মাইল পার আওয়ার। এবং এটাই আসলে কার ইকুইভ্যালেন্ট 11.2 কিলোমিটার পার সেকেন্ডের ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। এবং দেখতে পাচ্ছ এখানে বাকি গ্রহগুলো ছোট বড়, এবং তাদের থেকে বেসিক্যালি একটা নির্দিষ্ট মুক্তিবেগ নিয়ে এই গ্রহগুলোকে অতিক্রম করে যাচ্ছে রকেটগুলো। তো আশা করি তোমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারছো যে কীভাবে আসলে মুক্তিবেগটা কাজ করে। এবার আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখে ফেলি মুক্তিবেগ নিয়ে, দ্যাট মিনস ক্রাশ কনসেপ্টগুলো দেখে ফেলি।
তো এখন প্রথম কনসেপ্ট যেটা সেটা হচ্ছে চলো আমরা একটা আর্থ দেখে ফেলি বা পৃথিবী দেখে ফেলি এবং পৃথিবীর চারপাশে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে যে জায়গা ধরে আমাদের মহাকর্ষ ক্ষেত্রটা কাজ করে এবং সেটাকে আমরা দেখে ফেলি হালকা ইয়েলো কালারের। এখন তুমি যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটু মার্ক করে দিই, ধরা যাক এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ থেকে পৃথিবীর যে কেন্দ্র তার দূরত্বটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বা আর। এখন তুমি যদি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব দূর থেকে এবং আমি জিনিসগুলোর নাম দিই, ধরা যাক পৃথিবীর এই জায়গাটাতে হচ্ছে এ এবং তুমি জাস্ট চাচ্ছ যে এ বিন্দু থেকে একদম বি বিন্দু পর্যন্ত কোনো একটা বস্তুকে নিতে, কেননা বি বিন্দু হচ্ছে পৃথিবীর একদম গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফাইনাল পয়েন্ট বা মহাকর্ষ ক্ষেত্রের একদম শেষ বিন্দু, যার উপরে যদি বস্তু চলে যায় তাহলে পৃথিবী আর তাকে টেনে তার কাছে ফিরিয়ে আনতে পারবে না। তার মানে আমরা এমনভাবে এই বিন্দুতে থাকা একটা বস্তুকে বেগ দিব যে বেগের ফলে বস্তুটা বি বিন্দুতে মিনিমাম বি বিন্দুতে যাবে এবং বি বিন্দুতে যখন যাবে এই বি বিন্দুটা অতিক্রম করার পর সে কিন্তু টোটালি মহাশূন্যে চলে যাবে, আর মহাশূন্য যদি একবার যায় তাকে আর ফিরে আনা যাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে তুমি কিন্তু এখানে এই বিন্দুতে থাকা বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করবে এবং এই কাজ করার পরে কিন্তু বস্তুটা এই বিন্দু থেকে ঠিক বি বিন্দু বরাবর যাবে। তাহলে আমরা বলতে পারি এই যে এ বিন্দু থেকে বি বিন্দু বরাবর বস্তুটা গেল, তার মানে এখানে একটা সরণ তৈরি হলো এবং একই সাথে আমি যেহেতু এ থেকে বি বিন্দুতে কোনো একটা বস্তুকে পাঠাচ্ছি তার মানে এখানে আমরা একটা বল কাজ করাবো। তো আমরা বল প্রয়োগ করার মাধ্যমে এই বিন্দুতে থাকা বস্তুটাকে বি বিন্দুতে পাঠাচ্ছি এবং এক্ষেত্রে এ থেকে বি বরাবর একটা সরণ ঘটছে, তার মানে আমাদের এখানে একটা কাজ ঘটছে বা কাজ হচ্ছে এবং এই কাজের যে টোটাল ফর্মুলাটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা খেয়াল করে দেখো যে পৃথিবীর কেন্দ্র থেকে একদম আধ দূরত্ব থেকে, দ্যাট মিনস আধ দূরত্ব হচ্ছে এই বিন্দুটা, এই আধ থেকে আমরা যদি ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে চাই, ইনফিনিটি বলতে কিন্তু একদম ইনফিনিটি বোঝাচ্ছে না, ইনফিনিটি দূরত্ব বলতে বোঝাচ্ছে বি বিন্দু পর্যন্ত দূরত্বকে। তার মানে যেই পয়েন্ট পর্যন্ত পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রটা কাজ করবে সেই পয়েন্টের পরের যে দূরত্বটা সেটা আসলে ইনফিনিটি। তার মানে আমি যদি বি বিন্দুতে একটা এরকম লাইন টেনে দিই তাহলে এই বি বিন্দুর উপরের দিকে যত দূরত্ব আমরা ধরবো সবগুলোকে আমরা ইনফিনিটি হিসেবে বলবো। তাহলে আমাদের এই একটা ধারণা ভুল ধারণা, যেটা মনে করি আমরা ইনফিনিটি বলতে অনেক দূর। বেসিক্যালি ফিজিক্সের এই চ্যাপ্টারের জন্য ইনফিনিটি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যেই জায়গাটাতে কোনো একটা ক্ষেত্র শেষ হয়ে যাবে, কোনো একটা ফিল্ড শেষ হয়ে যাবে, যেমন এখানে হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র, তো সেই জায়গার পরের অংশটা হচ্ছে আমাদের ইনফিনিটি বা পরের দূরত্বটা হচ্ছে ইনফিনিটি। তার মানে বি বিন্দুর পরের যে দূরত্ব এটাকে আমরা ইনফিনিটি বলতে পারি। তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব যেটা আছে, দ্যাট মিনস এই বিন্দু, এই বিন্দু থেকে আমি যদি ইনফিনিটি পর্যন্ত কোনো একটা বস্তুকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আর এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমরা মুক্তিবেগ পাবো বা ওই বস্তুটার মধ্যে মুক্তিবেগটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এই কাজের পরিমাণটা দেখি, আমরা বলতে পারি আর পৃথিবীর ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ পরিমাণ দূরত্ব থেকে আমি যদি ইনফিনিটি দূরত্বে নিয়ে যেতে চাই কোনো একটা বস্তুকে, অর্থাৎ প্রথমে বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে ছিল যেটা হচ্ছে এই বিন্দু, এখন আমরা বস্তুটাকে পৃথিবীর কেন্দ্র থেকে ইনফিনিটি দূরত্বে নিয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের বি বিন্দু। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এই কাজটা যদি আমি কোনোভাবে করতে পারি তাহলে আমরা যে বেগটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই বস্তুর জন্য মুক্তিবেগ। তো এখন কাজের পরিমাণটা কেমন হবে? আমরা এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন কোনো একটা বস্তুকে নিচ্ছি অথবা পৃথিবীর কেন্দ্র থেকে আধ দূরত্ব থেকে শুরু করে ইনফিনিটি দূরত্ব পর্যন্ত যখন একটা বস্তুকে নিচ্ছি তখন যে কাজটা হবে সেই কাজটাকে আমি ধরলাম ডব্লিউ, এবং এই কাজের মানটা হবে কিভাবে? এই কাজের মানটা হবে সামেশন, যাত্রা শুরু করেছে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে, এবং এই বিন্দুতে আমাদের যে ডিস্টেন্স বা দূরত্বটা ছিল পৃথিবীর কেন্দ্র থেকে সেটা ছিল আর, এবং বি বিন্দুতে যে ডিস্টেন্সটা ছিল পৃথিবীর কেন্দ্র থেকে সেটা ছিল ইনফিনিটি। তার মানে আমরা এখানে একটা সীমা তৈরি করলাম। কেন এই সীমাটা তৈরি করলাম? কারণ আমরা এখানে চাচ্ছি কাজ বের করতে, আর কাজ বলতে কি বুঝি? কাজ বলতে আমরা বুঝি বল গুণন সরণ, আর আমরা এখানে সরণটাকে বেসিক্যালি খুব ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশে ভাগ করে দেব এবং সরণটাকে আমরা আসলে ডিএক্স ধরবো। এবং আমরা যদি এভাবে সূত্রটা দাঁড় করাই তাহলে আমি বলতে পারি আমাদের এফের মানটা যেটা সেটা হচ্ছে জি, তারপর হচ্ছে পৃথিবীর ভর, এবং আমি যে বস্তুটাকে উঠাচ্ছি ধরে নাও সে বস্তুটা হচ্ছে এম কেজি আর পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম, তাহলে এই জায়গাটাতে হবে এম, যেটা আমরা আগেও করেছি সূত্রটা, ওটা আমরা ইউজ করছি। আর নিচে হবে দূরত্বের স্কোয়ার। কতটুকু দূরত্ব?
যে দূরত্বটা বেসিক্যালি এক্স দিয়ে প্রকাশ করা হয়, দ্যাট মিনস এক্স স্কোয়ার। এবং এই দূরত্বটা বেসিক্যালি প্রকাশ করছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বটা। এবং আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্বটা এখানে 8 দেখাচ্ছে, বাট এই 8টা কিন্তু সবসময় সেম থাকে না, যেহেতু বস্তুটা আস্তে আস্তে এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে এক্সের মানটাও কী হবে, অবশ্যই চেঞ্জ হবে। আর এই জায়গাটাতে আমাদের থাকবে হচ্ছে ডিএক্স। তার মানে আমরা এতটুকু অংশ যেটা পাবো সেটা হচ্ছে এফ বলের মান, আর এতটুকু অংশ যেটা পাবো এটা আসলে আমাদের সরণ হবে। তাহলে তুমি যদি টোটাল আর ডিস্টেন্স থেকে শুরু করে ইনফিনিটি ডিস্টেন্স পর্যন্ত আমাদের কাজটাকে ইন্টিগ্রেশন করো, বা বল এবং সরণের গুণফলকে ইন্টিগ্রেশন যদি করো, তাহলে তুমি টোটাল একটা কাজ পাবে, যেই কাজটাকে তুমি কাজে লাগিয়ে বস্তুটাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিবে, অথবা বস্তুটার একটা মুক্তিবেগ দিতে পারবে। এবং এটা ক্যালকুলাসের মাধ্যমে সহজে সমাধান করা যায়। তোমরা যদি সমাধান করো তাহলে এমনটা পাবে -g(m)m, এবং এই জায়গাটাতে হবে 1/∞। এটা হচ্ছে তোমরা হিসাব করলে পাবে ক্যালকুলাস দিয়ে, এবং মাইনাস হবে 1/r। এবং ফাইনালি এখান থেকে যে মানটা আমরা পাবো সেটা হবে অনেকটা এরকম, মাইনাসে মাইনাসে প্লাস হবে g(m)m হচ্ছে r। তাহলে আমরা এখানে যে কাজটা পেয়েছি, এই কাজটা যদি আমি এই বিন্দুতে থাকা বস্তুর উপরে করতে পারি, তাহলে সে অবশ্যই বি বিন্দুতে চলে যাবে এবং তার একটা মুক্তিবেগ তৈরি হবে। তাহলে ফাইনালি আমরা কাজের মান পেলাম g(m)m হচ্ছে r, যেখানে m হচ্ছে বস্তুর ভর। এখন আমরা বস্তুটাকে যে বেগে উপরে ছুঁড়ে মারব সেটা অবশ্যই এসকেপ ভেলোসিটি বা ভিই, এবং এই এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগটা পেয়ে কিন্তু আমাদের এই এম ভরের বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে যাবে। তাই যদি যায় তাহলে আমি এখান থেকে বলতে পারি আমাদের এই ক্ষেত্রে বস্তুটার একটা গতিশক্তি থাকবে, এবং আমাদের এই গতিশক্তির মান হবে কত, 1/2 mv(e)²। এবং এই যে 1/2 mv(e)² হয়েছে, এটা কিন্তু একটা এনার্জি বা গতিশক্তি হিসেবে কাজ করে, এবং আমাদের কাজও কিন্তু এক ধরনের শক্তি, কারণ তোমরা জানো যে বস্তুর কাজ করা সামর্থ্যকে শক্তি বলে। তার মানে আমরা এই জায়গাটাতে যে কাজের পরিমাণ বের করেছি এটা মানে যা, আর আমাদের বস্তুটা যে গতিশক্তিটা কাজে লাগিয়ে এ থেকে বি বিন্দুতে উঠছে এটা মানেও কিন্তু তা। তার মানে এখানে আমরা গতিশক্তিকে পাচ্ছি 1/2 mv(e)² হিসেবে, আর আমরা এখানে কাজটাকে পাচ্ছি g(m)m)r হিসেবে। তো এই দুটো যেহেতু সমান, তাই আমি বলতে পারি g(m)m)r মানে হচ্ছে 1/2 mv²। তো আমি এটাকে এভাবে লিখতে পারি 1/2 mve/2, এভাবে লিখতে পারি। তো এই দুটো যদি আমাদের সমান হয় তাহলে এই দুটোকে আমরা ইউজ করে খুব সুন্দর একটা সূত্র বানাতে পারি। তো কি সূত্রটা হবে, আমি যদি এখান থেকে সরাসরি ভিই লিখি, তুমি যদি একটু অদল বদল করো তাহলে তুমি এটা এরকম একটা সূত্র পাবে। রুটটা বসবে হচ্ছে উপরে, ভেতরে বসবে হচ্ছে 2gm লব হিসেবে, এবং হর হিসেবে কত আসবে, আর আসবে। তার মানে এই যে আমরা একটা সূত্র পেলাম, এটা আসলে দুটো জিনিসকে কাজে লাগিয়ে এনেছি। একটা হচ্ছে এমন একটা কাজ যে কাজের মাধ্যমে এই বিন্দুতে থাকা বস্তুটা বি বিন্দুতে চলে গেছে মুক্তিবেগ প্রাপ্ত হয়ে, সেই কাজ ইজ ইকুয়াল টু এই টোটাল কন্ডিশনের মধ্যে যতটুকু গতিশক্তি কাজ করছিল সেটা। তো এই দুটোকে আমি যদি ইকুয়াল করি তাহলে আমরা ফাইনালি মুক্তিবেগের একটা সূত্র পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো তো, আমাদের এই মুক্তিবেগের সূত্রের মধ্যে কিন্তু g(m)r এটাকে কিন্তু একটু ভাগানো যায়, কেননা তুমি কিন্তু একটা সূত্র জানো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণের একটা সুন্দর সূত্র আছে, g ইজ ইকুয়াল টু কি ছিল, gm/r²। এটা ছিল আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র, এবং এই সূত্রটাকে তুমি যদি এখানে নিয়ে আসতে চাও তাহলে তোমার এখানে তা করা যাবে, এবং সেটাই তুমি করতে পারো। তুমি রুট ওভার দিতে পারো এবং সরাসরি gm/r² লিখে দিতে পারো। এবং আমি যদি আগের লাইনের সাথে এটাকে মিলাতে চাই তাহলে আমাকে এখানে এক্সট্রা অবশ্যই একটা আর নিতে হবে, আর আমাদের 2 যেটা ছিল সেটাও কিন্তু এখানে গুণ হিসেবে থাকছে, কারণ এই আর এবং নিচের আর কাটাকাটি গেলে নিচে কিন্তু একটা আরই থাকে, দ্যাট মিনস আগের লাইনটা ফিরে আসে। তার মানে আমাদের এতটুকু জায়গা যেটা, এটা আসলে জি হিসেবে কাজ করবে। তো ফাইনালি আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে √2gr, এবং যেটার মানে আমি কয়েকটা স্লাইডে কিন্তু কয়েকবার লিখেছিলাম। এবং পৃথিবীর জন্য তোমরা জানো এই √2gr এর মানটা হচ্ছে 11.2 km/s। তার মানে এতটুকু বেগে আমি যদি পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারি, এ থেকে সে সহজেই বি এর মধ্যে চলে যাবে বা ইনফিনিটি ডিস্টেন্সে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্ট, এবং এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবে সাজাতে পারি। কীভাবে সাজাতে পারি খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে পরের পেজে নিয়ে যাই, দ্যাট মিনস আমরা তো সূত্র জানি অলরেডি, তো এই সূত্রটা আমরা এখানে লিখছি
জি নট জি, এটা হচ্ছে 2g আর হিসেবে কাজ করবে রুট ওভার দিয়ে, এবং এটা আসলে আমাদের মুক্তিবেগ বা ভিই এর সূত্র। এবং তোমরা কিন্তু ছোট হাতের জি যেটা ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু একটা মান জানো, এবং এই মানটা আসলে এরকম যে তোমরা যদি একটু মনে করে থাকো, আমরা কিন্তু এরকম একটা মান পড়েছিলাম 4/3 পাই রো আর জি, যেখানে রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। তো এই কনসেপ্টটা আমি যদি কাজে লাগাই বা এই সূত্রটা আমি যদি এখানে বসাই, তাহলে আমরা একটা নতুন জিনিস পেতে পারি। কি পেতে পারি? আমরা এখানে ভি ইজিক্যাল টু বসাতে পারি √2, আগের মতোই থাকবে। জি এর মানটা হবে 4/3 সবগুলো গুণন পাই রো আর জি, এবং এই জায়গাটাতে একটা এক্সট্রা আর থাকছে গুণ হিসেবে। তো এটাকে যদি আমি একটু হিসাব করি তাহলে কত পাবো? আমরা এখানে পাবো হচ্ছে দুটো আর যেহেতু পাচ্ছি, তার মানে আর স্কোয়ার থাকবে একটা, তারপর হচ্ছে 8/3 থাকবে, 4 দুগুণে 8, 8/3 থাকবে, পাই থাকবে, রো থাকবে এবং জিও থাকবে, এবং এই টোটালটা রুট ওভারের ভিতর থাকবে। তো আমি রুট ওভারটাকে 1/2 দ্বারা দেখালাম, এবং এই এসকেপ ভেলোসিটির মধ্যে আমি যদি আর স্কোয়ারটাকে রুট ওভার দিই, তাহলে সেটা বাইরে বের হয়ে এসে আর হিসেবে কাজ করবে, এবং ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে 8/3 পাই রো জি, এবং ওর পাওয়ার হিসেবে হাফ থাকবে যেহেতু এটা রুটের ভিতরে ছিল, এবং এটাই হচ্ছে আমাদের মুক্তিবেগের আরও একটা সূত্র। এখন এই হিসাব তো শেষ হলো, আমরা এখন কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলি। আরও হিসাব আছে, সমস্যা নেই। ফার্স্ট কথা হচ্ছে, যখন তুমি মুক্তিবেগ নিয়ে কাজ করবে বা এসকেপ ভেলোসিটি নিয়ে কাজ করবে, এই এসকেপ ভেলোসিটিটা বেসিক্যালি যেই বস্তুটাকে তুমি একটা নির্দিষ্ট গতিতে পৃথিবীটাকে ছেড়ে যেতে বাধ্য করছো, সেই বস্তুর ভরের উপর এবং ডিরেকশনের উপর নির্ভর করবে না। দ্যাট মিন্স আমি যদি আগের ছবিটাতে তোমাদের দেখাই, ধরো তুমি পৃথিবীর এই জায়গাটা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো এবং তাকে তুমি এই বরাবর নিক্ষেপ করছো, তাহলে এটা হচ্ছে একটা দিক, এবং তুমি চাইলে তাকে এই বরাবর নিক্ষেপ করতে পারো, এটাও একটা দিক। আবার তুমি চাইলে তাকে এই বরাবরও নিক্ষেপ করতে পারো, এটাও একটা দিক। তার মানে তুমি যে দিক বরাবরই নিক্ষেপ করো না কেন, সেটার উপর আমাদের এসকেপ ভেলোসিটি কোনো নির্ভর করে না। অর্থাৎ তুমি যে কোনো একটা এসকেপ ভেলোসিটি দিয়েই কিন্তু পৃথিবী থেকে ওই বস্তুটাকে একদম মহাশূন্যে নিয়ে যেতে পারো। এবং একই সাথে এই যে বস্তুটার সাইজ, শেপ এবং ভর যেটাই বলি না কেন, এই ভরটা যদি আমি m1 ধরি, আবার অন্য ক্ষেত্রে যদি বস্তুর ভর m2 ধরি, তাহলে ভিন্ন ভিন্ন ভরের জন্য বস্তুর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির মান কিন্তু সেমই থাকবে। তার মানে তুমি একটা বিশাল বাড়িকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ডে মানে একটা স্পিড দাও, তাহলে কিন্তু সেই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে, পৃথিবীর থেকে একদম পৃথিবীর মায়া টেক করে চলে যাবে। একইভাবে তুমি যদি একটা টেনিস বলকে একই রকম বেগ দাও, সেও কিন্তু পৃথিবীর মায়া টেক করে চলে যাবে। তার মানে কোনো একটা বস্তুর ভর কখনোই ডিপেন্ডেন্ট হয় না, মানে ভরের উপর ডিপেন্ডেন্ট হয় না এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। তুমি যে কোনো ভরের বস্তুর জন্য মুক্তিবেগটাকে নিয়ে কাজে লাগতে পারো, সেম মুক্তিবেগ তোমার এখানে কাজ করবে। কিন্তু মুক্তিবেগ একটা জিনিসের উপর বেশি ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে তুমি যেই গ্রহ থেকে, যে প্ল্যানেট থেকে, যেই তারা থেকে বা যেই স্টার সিস্টেম থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মেরেছো, সেই স্টার সিস্টেমের ভরের উপর নির্ভর করে, সেই স্টার সিস্টেমের বা সেই প্ল্যানেটের ভরের উপর নির্ভর করে আমাদের মুক্তিবেগ। যেমন পৃথিবীর ভর হচ্ছে m, এই এর উপর কিন্তু মুক্তিবেগটা নির্ভর করবে, পৃথিবীর সাইজের উপর নির্ভর করে। কারণ আমাদের যে রেফারেন্স বস্তুটা আছে, পৃথিবীর কথা বলতে পারি বা কোনো প্ল্যানেটের কথা বলতে পারি, সেই রেফারেন্স বস্তুটার ক্ষেত্রে যদি জি এর মানটা কম বেশি থাকে, তবেই কেবল মুক্তিবেগটা কম বেশি হবে। দ্যাট মিনস পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জি, এটার মান যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের মুক্তিবেগটাও বেড়ে যাবে। এটার মান কমে গেলে মুক্তিবেগের মানটাও কিন্তু কমে যাবে। একই সাথে তোমরা এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের মুক্তিবেগের সূত্রের মধ্যে √2 জি আর একসাথে রয়েছে। তার মানে আমি যদি জি এবং আর এই দুটোকে যদি গুণ অবস্থায় রাখি, এদের মান যদি বাড়ে তাহলে আমাদের এসকেপ ভেলোসিটি বাড়বে, এদের মানও যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের এসকেপ ভেলোসিটিটা কমে যাবে। তার মানে শুধু যে জির উপর ডিপেন্ডেন্ট আমাদের এসকেপ ভেলোসিটি, ব্যাপারটা এমন না। একই সাথে জি এবং আর, দ্যাট মিন্স ওই গ্রহের ব্যাসার্ধ এবং ওই গ্রহের অভিকর্ষ স্তরণের যে গুণফল, সেই দুটার গুণফলের মধ্যেও কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি থাকে এসকেপ ভেলোসিটির। এবার আরেকটা ফাইনাল পয়েন্ট তোমাদেরকে দেখাবো, যে ফাইনাল পয়েন্টটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমাদের এসকেপ ভেলোসিটির আরেকটা সূত্র ছিল √2gm/r। তো এই সূত্রের মধ্যে জিটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, বাট এখানে m/r আমি যদি এটাকে একটু আলাদাভাবে নিয়ে আসি, m হচ্ছে ওই গ্রহের বা প্ল্যানেটের ভর, আর হচ্ছে ওই গ্রহের বা প্ল্যানেটের ব্যাসার্ধ। তার মানে তুমি দেখতে পাচ্ছ এই টোটালটা কিন্তু রুটের ভিতরে আছে, তাই এসকেপ ভেলোসিটিটা
এই দুটোর ভাগফলের উপরও কিন্তু নির্ভর করে। তার মানে m/r এর মান যদি বাড়ে এসকেপ ভেলোসিটি বাড়বে, m/r এর মান যদি কমে তাহলে এসকেপ ভেলোসিটি কমবে। তার মানে আমরা একটা জিনিস কনফার্ম যে আমাদের এসকেপ ভেলোসিটিটা দুটো জিনিসের উপর বেশি ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে গুণফলের উপর, যে গুণফলটা হচ্ছে g/r যেটা সূত্র থেকে এসেছে, আর একটা হচ্ছে ভাগফলের উপর যেটা হচ্ছে m/r, এটাও এসেছে আমাদের সূত্র থেকে। তার মানে শুধু যে আমাদের গ্রহের ভরের উপর ডিপেন্ডেন্ট ব্যাপারটা এমন না, বেসিক্যালি ভর ডিভাইড বাই ব্যাসার্ধ ওর উপরে আমাদের এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগটা ডিপেন্ডেন্ট, এবং একই সাথে অভিকর্ষ ত্বরণ এবং ওই গ্রহের যে ব্যাসার্ধ আছে তার গুণফলের মধ্যেও কিন্তু তার ডিপেন্ডেন্সি দেখা যায়। তারপর আমরা ফাইনাল কিছু কনসেপ্ট দেখব। তো সেটা দেখার জন্য আমরা এখানে ইচ্ছা করলে দেখতে পারি বা পরের পেজেও দেখতে পারি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবং আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এমনভাবে একটা বস্তুকে ছুঁড়ে মারব পৃথিবী থেকে বা পৃথিবীর সারফেস থেকে, এবং ওই বস্তুটাকে আমরা মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির চেয়েও কম বেগে ছুঁড়ে মারব, যাতে সেটা একটা ম্যাক্সিমাম হাইটে উঠতে পারে পৃথিবীতে, এবং তারপর সেটা যেন পৃথিবীতে ব্যাক করতে পারে। এখন এই যে আমি একটা নির্দিষ্ট বেগে পৃথিবীর সারফেস থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারব, এই বেগটাকে আমরা ইচ্ছা করলে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মাধ্যমেও প্রকাশ করতে পারি। তো বিষয়টা কীরকম খেয়াল করে, এটা আমাদের আগের মতোই পৃথিবী আছে, এবং পৃথিবীর চারিদিকে অবশ্যই একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র কাজ করবে। এখন এই যে মহাকর্ষ ক্ষেত্রটা কাজ করবে, ধরে নাও তুমি তোমার বস্তুটাকে এ বিন্দু থেকে ছুঁড়ে মারছ। তো আমি তোমাকে এই বিন্দুটা এখানে দেখালাম, এবং বস্তুটা ছুঁড়ে মেরেছো যে এ থেকে সে বি বিন্দুতে গেল, এবং বি বিন্দুটা হচ্ছে তোমার এমন একটা বিন্দু যেটা পৃথিবীর মহাকর্ষ যে ক্ষেত্রটা আছে বা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে তার ভেতরে। তার মানে বি বিন্দুতে যখন বস্তুটা উঠবে তখন তার ম্যাক্সিমাম বেগ হবে 0। ম্যাক্সিমাম বলতে হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতায় উঠবে। দ্যাট মিনস এখান থেকে এখানে যে উচ্চতা, এই উচ্চতাটাকে তুমি এইচ ধরতে পারো, এবং বি বিন্দুতে বেসিক্যালি এই বস্তুটার বেগ তখন হয়ে যাবে 0। এবং এই যে ভি, এই বেগটা নিয়ে আমি ছুঁড়ে মেরেছি বস্তুটাকে, এই ভি এর বেগটা কিন্তু এই বিন্দুতে অবশ্যই কাজ করবে, কেননা কোনো একটা বস্তুকে যখন তুমি পৃথিবীতে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারো তখন কিন্তু সেই বেগটা সেই মুহূর্তে বস্তুটার মধ্যে কাজ করে, এবং তুমি যে বেগটা নিয়ে ছুঁড়ে মেরেছো ভি বেগ, এটা কিন্তু অবশ্যই ছোট হবে এসকেপ ভেলোসিটি থেকে, কেননা তুমি দেখতে পাচ্ছ এখানে বি বিন্দু পর্যন্ত সে সর্বোচ্চ পৌঁছেছে, কারণ বি বিন্দুটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অবস্থিত। যদি আমাদের বেগের মানটা এই এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের চেয়ে বেশি হতো, তাহলে সেটা কিন্তু পৃথিবীর এই মধ্যাকর্ষণকে একদম ছুঁড়ে ফেলে পৃথিবী থেকে বাইরে চলে যেত। দ্যাট মিনস বি বিন্দুর অবস্থান হতো হয়তো এমন একটা জায়গায়, বাট সেটা তো এখন হয়নি। তার মানে আমরা এখানে একটা নির্দিষ্ট বেগে ভি বেগে একটা বস্তুকে ছুঁড়ে মেরেছি, এবং সেটা ম্যাক্সিমাম এইচ উচ্চতাতে উঠেছে। আমাদের এখন টার্গেট এই যে ম্যাক্সিমাম এইচ উচ্চতাতে উঠেছে, এই এইচ উচ্চতাটাকে বের করা মুক্তিবেগকে কাজে লাগিয়ে। তাহলে দেখো, এটা করার জন্য আমরা দুটো পয়েন্ট নিতে পারি, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। তো এই পয়েন্টের কথা যদি আমি বলি, তাহলে এই পয়েন্টের মধ্যে অবশ্যই বস্তুর মোট শক্তি সেম থাকবে, মানে ধ্রুব থাকবে, এবং বি পয়েন্টের কথাও যদি বলি সেখানে কিন্তু বস্তুর একটা মোট শক্তি থাকবে। আর তোমরা জানো কোনো একটা বস্তুর মোট শক্তি হচ্ছে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। তাহলে এই বিন্দুর দিকে যদি তুমি খেয়াল করে তাকাও, তাহলে এই বিন্দুতে আমি যে মোট শক্তিটা পাবো সেটা অবশ্যই কিন্তু বি বিন্দুতে বস্তুটা যখন যাবে তার মোট শক্তি সমান হবে। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত হবে? এই বিন্দুতে পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি, প্লাস এই বিন্দুতে কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি গতিশক্তি। একই সাথে বি বিন্দুতেও যদি পটেনশিয়াল এনার্জি পিই অফ বি হয় এবং কাইনেটিক এনার্জি যদি এটা হয়, তাহলে এই দুজনের যোগফল অবশ্যই সমান হবে। তার মানে প্রতিটা বস্তুকে আমরা যে কোনো উচ্চতায় রাখি না কেন, তার বিভব শক্তি এবং গতিশক্তির যে মোট যোগফল বা মোট শক্তি সেটা কিন্তু সমান হয়। আমাদের এখন টার্গেট হচ্ছে প্রত্যেকটা গতিশক্তি বিভব শক্তির মান বের করা। খেয়াল করে দেখো, আমরা আসলে এখানে যে হিসাবটা করি সেটা বেসিক্যালি পৃথিবীর কেন্দ্র বরাবর করি। দ্যাট মিনস তুমি যদি এখানে দেখো পৃথিবীর একদম কেন্দ্র, এই কেন্দ্র থেকে কিন্তু এই বিন্দুর যে দূরত্ব এটাকে আমি আধ দ্বারা প্রকাশ করতে পারি। দ্যাট মিনস আমি মনে হয় একটু অন্য কালারে দেখালে ভালো হবে। তো আমি ব্ল্যাক কালারে দেখাচ্ছি যে এই বিন্দুটা থেকে পৃথিবীর কেন্দ্র যেটা, তার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা আর, এবং এই আর ডিস্টেন্সে বা কেন্দ্র থেকে আমি যদি হিসাবগুলো করি
তাহলে সেই হিসাব অনুসারে আমাদের এখানে বিভব শক্তি এবং গতিশক্তির মান পাওয়া যাবে। কীভাবে পাওয়া যাবে? তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের আর উচ্চতায়, আমরা কিন্তু আর উচ্চতা ধরতে পারি, কেননা এই বিন্দুটা এখন পৃথিবীর কেন্দ্র থেকে আর উচ্চতাতে রয়েছে। তাহলে আর উচ্চতাতে আমি যদি বিভব শক্তির মান বের করতে চাই, তার মান কত হবে? তোমরা বিভব শক্তির সূত্র জানো, মহাকর্ষীয় বিভবের সূত্র হচ্ছে কি, যদি দুটো বস্তু আমাদের কাজ করে তখন ওই দুটো বস্তুর মধ্যে বিভব শক্তির মানটা হবে জি, প্রথম বস্তুর ভর, দ্যাট মিনস পৃথিবীর ভর এম, তুমি এম বলতে এখানে পৃথিবীর ভরটাকে ধরে নাও, এবং এই বিন্দুতে তুমি যে বস্তুটা রেখেছো তার ভরটা তুমি এখানে এম কেজি ধরে নাও। তাহলে এই বিন্দু যে বস্তুটা আছে তার ভরটা হচ্ছে, আমি এখানে ছোট্ট করে ধরলাম এম কেজি, আর পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম কেজি। তো কেজি না ধরলেও হবে, জাস্ট মনে রাখো যে এটা একটা সিম্বল আর কি। তাহলে দুটো বস্তুর মধ্যে আমি যদি বিভব শক্তির মান একটা সাপেক্ষে আরেকটাতে বের করতে চাই, তাহলে আমরা কি করব? মাইনাস দিব, তারপরে মহাকর্ষীয় ধ্রুবক জি বসাবো, তারপর দুটো বস্তুর এম মানে ভর বসাবো আর কি, ভরের গুণফল, ডিভাইড বাই ওই দুটো বস্তুর কেন্দ্র থেকে মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটাকে বসিয়ে দিব। তো এখানে পৃথিবীর কেন্দ্র থেকে আমাদের এই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাকে তুমি আর ধরতে পারো, কেননা আমরা টোটাল পৃথিবীর সাপেক্ষে এই টোটাল ছোট্ট বস্তুটাকে খুব ছোট হিসেবে ধরি। তাই এই ছোট বস্তু যে বৃত্তাকার একটা এই বিন্দুতে বস্তু দেখছো, এর ব্যাসার্ধটাকে অনেকটা ইগনোর করা হয়, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধটা অনেক বেশি। তাই এখানে আর প্লাস সামথিং না দেওয়ার চেয়ে শুধুমাত্র আরটা দেওয়া হয় পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে। মানে বিষয়টা এরকম যে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যে কেন্দ্র, আমি যদি বস্তুটাকে এখানে ছোট্ট করে আঁকি, তাহলে খেয়াল করবে এই বস্তুটার ব্যাসার্ধ কিন্তু অনেক কম। তার মানে এই কম ব্যাসার্ধর মানটাকে আমি যদি পৃথিবীর ব্যাসার্ধের সাথে যোগ করি, তাহলে অনেকটা পৃথিবীর ব্যাসার্ধের সমান মানই পাওয়া যাবে। সেজন্য আমরা করি কি, এই আরটাকে শুধুমাত্র লিখি, বাট বাকি যে বস্তুর ব্যাসার্ধ সেটাকে আর এখানে যোগ করে লিখি না, কেননা এটা অনেক নগণ্য, তাই এটাকে নেগলেক্ট করা হয়। তাহলে আমরা এটুকু পেলাম কি, এই বিন্দুতে থাকা বস্তুর বিভব শক্তি পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে, এবং তার সাথে আমি যোগ করব গতিশক্তি। এখন তুমি যদি বস্তুটাকে ভি বেগে ছুঁড়ে মারো, যেটা আমি দেখিয়েছিলাম, এবং এই ভি বেগটা যদি এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগের চেয়ে কম হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে একটা গতিশক্তি থাকবে যার মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি এর মানটা অবশ্যই মুক্তিবেগের চেয়ে কম। এবং এই টোটালটাকে আমি ইকুয়াল দিতে পারি বি বিন্দুতে বস্তুর বিভব শক্তি প্লাস হচ্ছে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? খেয়াল করে দেখো, বস্তুটা এখন এইচ উচ্চতায় উঠে গেছে। তার মানে বস্তুটা আগে ছিল পৃথিবীর কেন্দ্র থেকে আর উচ্চতা দূরে, বাট এখন পৃথিবীর কেন্দ্র থেকে সে টোটালি আর প্লাস এইচ উচ্চতা দূরে আছে। তার মানে তুমি যদি দেখো পৃথিবীর একদম কেন্দ্র এই জায়গাটা থেকে শুরু করে আমি যদি একদম বি বিন্দু পর্যন্ত একটা লাইন টানি, তাহলে টোটাল ডিস্টেন্সটা হবে এইচ প্লাস আর। তার মানে আমরা যদি এই কেন্দ্র থেকে বি বিন্দু পর্যন্ত বিভব শক্তি বের করতে চাই, বা বি বিন্দুতে যদি কেন্দ্রের সাপেক্ষে বিভব শক্তি বের করতে চাই, সূত্র আগের মতোই হবে মাইনাস জি, দুটো বস্তুর ভরের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এবং এখানে মধ্যবর্তী দূরত্বটাও সেম, আমরা আর প্লাস এইচ বসিয়ে দিব, কেননা এখন বস্তুটা বি বিন্দুতে চলে গেছে। তাই পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা যেহেতু এইচ, তার মানে আমরা এই এইচটাকে এখন আর এর সাথে গুণ করব, বিকজ এইচের এখন একটা নির্দিষ্ট বড় মান আছে, মানে এইচটাকে এখন আমরা কাউন্ট করতে পারবো, এতটা বড় মান এটার। তারপর বি বিন্দুতে আমাদের গতিশক্তি, এবং গতিশক্তির মান কত? হাফ এম, এবং আমি বলেছিলাম বি বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। একটা বস্তুকে আমি এই বিন্দু থেকে ভি বেগে বি বিন্দুতে পাঠালাম সর্বোচ্চ উচ্চতাতে, এবং সর্বোচ্চ উচ্চতাতে যে বেগটা থাকে তার মানে অবশ্যই জিরো থাকে, তাই এটা হবে আমাদের জিরো স্কোয়ার। তাহলে আমাদের এই সমীকরণটাকে যদি আমি একটু সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো, আমি এই পাশে হাফ এম ভি স্কোয়ারটাকে রাখতে পারি, এবং ওই পাশে আমাদের থাকবে এই পাশের থেকে আসা জি এম এম ডিভাইড বাই আর, এটা যা আছে তাই থাকবে, মানে অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর ওই পাশের এটা মাইনাস হিসেবে থাকবে, এবং বাকি অংশের মানটা অবশ্যই জিরো হিসেবে কাজ করবে। এখন উভয় পক্ষ থেকে আমরা কিন্তু এমটাকে উঠিয়ে দিতে পারি। খেয়াল করো, এখান থেকে এম কাটা যায়, এখান থেকে এম কাটা যায়, এবং এখান থেকেও এম কাটা যায়। তাহলে আমাদের পরের লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই 2, এবং এই জায়গাটা থেকে আমি কমন নিতে পারি জি এবং পৃথিবীর ভর এমকে। কমন নিলে আমাদের ভিতরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে 1/r মাইনাস 1 ডিভাইড বাই আর প্লাস এইচ, এই অংশটুকু এখানে থাকবে। এবং এটাকে তুমি যদি একটু হিসাব করো, তাহলে আমি এখান থেকে পাবো, আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা, তো আই থিঙ্ক এটাকে এইভাবে করা যায়। আচ্ছা, আমি হিসাব করি, ভি স্কোয়ার বাই 2, ভেতরে থাকবে হচ্ছে জিএম, এবং এই পার্টটাতে আমি যদি লসাগু করি, তাহলে আমি পাচ্ছি এখানে টোটাল কত পাবো, উপরে থাকবে হচ্ছে এইচ, নিচে আসবে আর,
আর প্লাস এইচ, তোমরা হিসাব করে দেখতে পারো এরকম একটা মান তোমরা পাবে। এবং এর পরের লাইনটা আমরা যদি বের করি, তাহলে আমরা যদি এইচটাকে আলাদা করি, তবে এখান থেকে আমরা পাবো উপরে উপরে চলে যাবে হচ্ছে আর, এবং নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 2gm থাকবে ভাগ ভি স্কোয়ার ইন্টু আর থাকবে মাইনাস 1 থাকবে। এতটুকু জিনিস হচ্ছে আমাদের থাকবে। এখন এটাও কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে, বাট আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এসকেপ ভেলোসিটির মাধ্যমে বা মুক্তিবেগের মাধ্যমে এই টোটাল এইচ উচ্চতাটাকে বের করা। তো সেটা করার জন্য তোমরা একটু দেখতে পারো যে আমাদের এসকেপ ভেলোসিটির কিন্তু একটা সূত্র ছিল। ভিই বা এসকেপ ভেলোসিটির সূত্র হচ্ছে √2gm ডিভাইড বাই আর, এবং এই সূত্রটা সবসময় প্রত্যেকটা গ্রহের জন্য কিন্তু কাজে লাগে। এখন তুমি যদি এই √2gm আর এটাকে বর্গ করো উভয় পক্ষে, তাহলে কি পাবে, এসকেপ ভেলোসিটিকে যদি আমি বর্গ করি, তাহলে আমি এখান থেকে সরাসরি পাবো 2gm ডিভাইড বাই আর। এবং তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমাদের নিচের এই অংশটাতেও কিন্তু সেম জিনিস আছে, 2gm ডিভাইড বাই আর। তো আমি যদি একটু মার্ক করি, তোমাদেরকে মার্ক করে দিই জিনিসটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই জায়গাটাতে আমরা তাহলে লিখতে পারবো আর ডিভাইডেড বাই 2gm ডিভাইড বাই আর, এই টোটালটাকে আমি ইচ্ছা করলে এসকেপ ভেলোসিটির স্কোয়ার হিসেবে লিখতে পারি। আর নিচে একটা জিনিসই বাকি থাকবে, সেটা হচ্ছে যে বেগে আমরা পৃথিবী থেকে ওই বস্তুটাকে ছুঁড়ে মেরেছি সেটা। তার মানে এসকেপ ভেলোসিটির বর্গ ডিভাইড বাই যেই বেগে আমরা পৃথিবী থেকে ওই বস্তুটাকে ছুঁড়ে মেরেছি তার বর্গ মাইনাস 1, এতটুকু হচ্ছে আমাদের ফাইনালি অবশিষ্ট থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা সূত্র, যেই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে যদি কোনো একটা বস্তুকে পৃথিবী থেকে একটা নির্দিষ্ট বেগ ভিতে ছুঁড়ে মেরে আমি, এবং ওই বেগটা যদি আমাদের এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের চেয়ে কম হয়, তবে সে সর্বোচ্চ এই এইচ উচ্চতায় উঠতে পারবে। যে এইচ উচ্চতাটা হচ্ছে সূত্র আর ডিভাইড বাই এটা। এবার তোমাদেরকে একই রকম আরেকটা কনসেপ্ট দেখাই। কনসেপ্টটা হচ্ছে এরকম, খেয়াল করো, এটা আগের মতোই পৃথিবী আছে, পৃথিবীর চারপাশে হচ্ছে আমাদের মহাকর্ষ ক্ষেত্র আছে। এখন আমি কী করলাম যে আমরা এক্ষেত্রে এই বিন্দু থেকে একইভাবে একটা বস্তুকে নিলাম, যে বস্তুটার ভর হচ্ছে ধরা যাক এম কেজি, পৃথিবীটার ভর হচ্ছে এম কেজি, মানে বড় হাতের এম কেজি, এবং আমি এখন এই বিন্দুতে থাকা বস্তুকে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের চেয়ে একটা বিশাল বেগে ছুঁড়ে মারলাম পৃথিবী থেকে। তখন সে কিন্তু পৃথিবীর এই মহাকর্ষীয় ক্ষেত্র পার হয়ে মোটামুটি এরকম বি বিন্দুতে পৌঁছে যাবে, তাই না? আমরা এখন কি করেছি যে এমন একটা বেগ নিয়েছি ভি, যার মান হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের চেয়েও বেশি। তো তখন আসলে কি ঘটবে? তখন আমরা বের করব যে এক্ষেত্রে আমাদের আসলে বি বিন্দুতে থাকা অবস্থায় ওই বস্তুর বেগটা কত হবে। দ্যাট মিন্স তুমি যে বেগ নিয়ে এই বস্তুটাকে ছুঁড়ে মেরেছো, সেই বস্তুর অবশ্যই একটা শেষ বেগ থাকবে। এবং আমরা আগের যে স্লাইড সেটাতে কিন্তু দেখেছিলাম আমাদের বস্তুর শেষ বেগ ছিল হচ্ছে 0, বাট এখন কিন্তু বস্তুর একটা শেষ বেগ থাকবে, কেননা আমরা এটাকে এসকেপ ভেলোসিটি দিয়ে ছুঁড়ে মেরেছি। এখন এই শেষ বেগটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর। এর মানে এই না যে এই শেষ বেগটা তুমি হুট করে পেয়ে যাবে। তো একটা নির্দিষ্ট সময় পর আমি যখন ভি বেগ নিয়ে পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারব, এবং সেটা যখন পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রটা অতিক্রম করবে, তখন তার বেগটা কিন্তু অনেকটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা, কেননা মহাশূন্যে কিন্তু তখন কেউ তাকে আর টানছে না, বা সেখানে টোটালি গ্র্যাভিটেশনহীন অবস্থায় সে আছে। তার মানে আমি ধরে নিলাম বি বিন্দুতে থাকা অবস্থায় ওই বস্তুটার বেগ হচ্ছে ভি প্রাইম। তাহলে আমাদের টার্গেট এখন এই কেস থেকে ভি প্রাইমের মানটা বের করা। তাহলে আগের মতোই সব কিছু থাকবে এখানে। আমরা এখানে পৃথিবীর কেন্দ্র যেটা ছিল, এই কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে আর ধরতে পারি। এবং এক্ষেত্রে আমরা জানি না আসলে এই বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতাটা আসলে কতটুকু দূরে, কেননা আমরা এখন বস্তুটাকে অন কাইন্ড অফ অসীমে পাঠিয়ে দিয়েছি। এবং আমি বলেছিলাম অসীম বলতে আমরা সেটা কি বুঝবো, যখন মহাকর্ষীয় ক্ষেত্রটা জাস্ট পার করবে কোনো একটা বস্তু। তার মানে আমি যদি এই জায়গাটাতে একটা পয়েন্ট দেখাই তোমাদেরকে, ঠিক এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবী তার মহাকর্ষীয় ক্ষেত্রটা শেষ করেছে বা লাস্ট সীমা অতিক্রম করেছে। তার মানে এই পয়েন্টের পর যা কিছু আছে, যত দূরত্ব আছে, সব দূরত্বকে আমরা অসীম ধরতে পারি। তো অসীমের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। অসীম বলতে মানে এই না যে আমরা অনেক দূরে কোনো একটা বস্তুকে পাঠিয়ে দিয়েছি। অসীম বলতে বোঝাচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের ঠিক বাইরের যে বাউন্ডারি, সেটাই হচ্ছে অসীম। তার মানে আমরা এখানে উচ্চতা জানি না, আমরা বি থেকে এর দূরত্ব জানি না, তার মানে বি এর যে উচ্চতাটা সেটা আসলে অসীম উচ্চতায় সে আছে বা ইনফিনিটি ডিস্টেন্সে আছে। তো আমরা সেম কাজ করব এ বিন্দু এবং বি বিন্দুর জন্য। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
এই বিন্দুর জন্য আমরা মোট শক্তি বের করতে পারি বস্তুর, বি বিন্দুর জন্য আমরা মোট শক্তি বের করতে পারি। তাহলে এই বিন্দুর মোট শক্তি কী হবে? কাইনেটিক এনার্জি অফ এ, মানে এই বিন্দুতে বস্তুর গতিশক্তি, প্লাস পটেনশিয়াল এনার্জি অফ এ বা এই বিন্দুতে বস্তুর মোট বিভব শক্তি। এটা কার সমান হবে? বি বিন্দুতে যে কাইনেটিক এনার্জি থাকবে, আমি এখানে বি দিয়ে দিয়েছি, এটা আসলে ই হবে। বি বিন্দুতে বস্তুর যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে তার সাথে আমি যদি বি বিন্দুতে বস্তুর পটেনশিয়াল এনার্জি বা গতিশক্তি, নট গতিশক্তি, এটা হচ্ছে বিভব শক্তি যদি যোগ করি, এই দুটো সমান হবে ঠিক আগের মতো। এবং এটাকে আসলে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি, তার মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এবং এই শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে তুমি মহাবিশ্বের যে কোনো জায়গায় একটা বস্তুকে রাখো না কেন, সে বস্তুর মধ্যে মোট অন্তর্নিহিত যে শক্তিটা থাকবে সেটা সমান হবে। তার মানে এখানে এই বিন্দুতে বস্তুর যে মোট শক্তি ছিল সেটা বি বিন্দুতে থাকা অবস্থায় বস্তুর মোট শক্তির সমান। তো এখন একটা বিষয় দেখো, এই বিন্দুতে আমি যদি বস্তুর গতিশক্তি বের করতে চাই, অবশ্যই আমরা সেটা বের করতে পারবো, যেহেতু আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগ ভি দিয়ে উঠিয়েছি। এবং এই ভি বেগের মানটা কিন্তু আবার মুক্তিবেগের চেয়েও বেশি, তা না হলে কিন্তু এটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র পার করতে পারতো না। তাহলে আমাদের এই বিন্দুতে বিভব শক্তি নট গতিশক্তি, এটা গতিশক্তির মান হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস, এখন দেখো পটেনশিয়াল এনার্জি যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি আগের স্লাইডে বের করেছিলাম। কিভাবে? তুমি পৃথিবীর কেন্দ্র থেকে কিন্তু এই বিন্দুর বিভব শক্তি বের করছো, তার মানে এক্ষেত্রে তোমার বিভব শক্তিটা সূত্র হিসেবে কাজ করবে। প্রথমে মাইনাস হবে, তারপর হবে জি, তারপর দুটো বস্তুর ভরের গুণফল, একটা হচ্ছে পৃথিবী, একটা হচ্ছে ওই বস্তু, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আগের মতোই, এই বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে এই বিন্দুতে থাকা বস্তুর বিভব শক্তির মান। এটা ইজ ইকুয়াল টু হবে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি যেটা, সেটা। তো আমি বলেছিলাম বি বিন্দুতে বস্তু একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, সেটা হচ্ছে ভি প্রাইম, এবং আমাদের টার্গেট হচ্ছে এই ভি প্রাইমটাকে বের করা। তাহলে অবশ্যই আমি বলতে পারি বি বিন্দুতে বস্তুর একটা গতিশক্তি থাকবে, সেটা হচ্ছে হাফ এম ভি প্রাইম হোল স্কোয়ার। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বি বিন্দুতে বস্তুর এই বিভব শক্তিটা কত বা মহাকর্ষীয় বিভব কত। তো তোমরা অলরেডি জানো যে কোনো একটা বস্তু যদি অসীমে থাকে বা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র থেকে অনেক দূরে থাকে, তবে আমরা ওই বস্তুর ক্ষেত্রে বিভবটাকে শূন্য ধরি। তার মানে বিভব শক্তি এক্ষেত্রে আমাদের শূন্য হিসেবে কাজ করবে, তাই এই জায়গাটাতে আমাদের শূন্য বসাতে হবে। তাই অসীমে থাকা কোনো একটা বস্তুর বিভব শূন্য হয়, বিভব শক্তি শূন্য হয়, সেই কারণে আমরা এখানে শূন্য বসাবো। তারপর আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি। আমাদের এখানে যে ক্যালকুলেশনটা থাকবে সেটা হচ্ছে, আমরা এর পরবর্তী লাইনে যেটা করতে পারি সেটা হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে আসি। দ্যাট মিনস হাফ এম ভি স্কোয়ার এই পাশে আছে, আর ওই পাশে থেকে আমি মাইনাস হাফ এম ভি প্রাইম স্কোয়ারটাকে নিয়ে আসলাম। এবং এই পাশে থাকা মাইনাস জি এম এম ডিভাইড বাই আরকে ওই পাশে যদি আমি নিয়ে যাই, তাহলে সেটা প্লাস জি এম এম ডিভাইড বাই আর হিসেবে কাজ করবে। এবং এখান থেকে এম কাটা যাবে, এম কাটা যাবে, এখানেও এম কাটা যাবে, তার মানে প্রত্যেকটা থেকে আমাদের এম কাটা যাবে। তো এখানে কি থাকছে? এখানে বেসিক্যালি যেটা থাকছে সেটা হচ্ছে আমরা এখান থেকে হাফ কমন নিতে পারি এবং ভি স্কোয়ার মাইনাস ভি প্রাইম স্কোয়ার দিতে পারি। ফাইনালি এই জায়গাটাতে আমাদের থাকবে হচ্ছে জি এম ডিভাইড বাই আর, এবং টুটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি পাবো ভি স্কোয়ার মাইনাস ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gm ডিভাইড বাই আর। এবং তোমরা কিন্তু অলরেডি জানো আগের স্লাইড থেকে যে আমি এসকেপ ভেলোসিটি, আমি একটু দেখাই তোমাদেরকে। এসকেপ ভেলোসিটির মানকে আমি যদি এখন বর্গ করব, দ্যাট মিনস এই যে এখানে বর্গ করব, তখন সেটা হয়ে যাবে 2gm ডিভাইড বাই আর। তার মানে এখানেও কিন্তু সেম কাহিনী ঘটছে, 2gm ডিভাইড বাই আর এসেছে, তার মানে এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের বর্গ। তাহলে এই জায়গাটা থেকে আমি বলতে পারি যে আমরা বি বিন্দুতে যে স্পিডটা পাবো ভি প্রাইম স্কোয়ার, এটা হবে আমাদের ভি স্কোয়ার মাইনাস ভিই স্কোয়ার। এবং ফাইনালি এটাকে আমি যদি উভয় পক্ষে বর্গমূল করি, তাহলে আমি ভি প্রাইমের মান পাবো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ভিই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এমন একটা সূত্র যে সূত্রটা কাজ করবে যদি আমি কোনো একটা বস্তুকে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের চেয়েও বেশি পরিমাণ বেগে ছুঁড়ে মারি, এবং সেই বস্তুটা যখন মহাশূন্য একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, ওই বিন্দুতে তার ভেলোসিটিটা কী হবে তার মান। তার মানে এটা আসলে মিন করে বি বিন্দুতে থাকা অবস্থায় আমাদের বস্তুটার মধ্যে কী পরিমাণ বেগ কাজ করছিল সেটা। তারপর আমরা
খুবই ইন্টারেস্টিং একটা পার্টে আসবো, এবং এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটির ফাইনাল পার্ট, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। তো তোমরা এখানে একটা ব্ল্যাক হোল দেখতে পাচ্ছ, এবং ব্ল্যাক হোল কেন আনলাম, কারণ আছে এটা আনার। তোমরা পৃথিবীর কথা বলো বা বৃহস্পতি গ্রহ বা সূর্যের কথা বলো, প্রত্যেকটা গ্রহ বা উপগ্রহের কিন্তু একটা নির্দিষ্ট এসকেপ ভেলোসিটি থাকে বা মুক্তিবেগ থাকে। বা আমি যদি সূর্যের কথাও বলি, সূর্য হচ্ছে একটা নক্ষত্র, তো তুমি সূর্য থেকেও কিন্তু একটা নির্দিষ্ট গতিবেগে কোনো একটা বস্তু ছুড়ে দিলে সেটা কিন্তু সূর্যের মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে পারবে। কিন্তু তুমি যদি কোনো একটা গ্রহ থেকে বা কোনো একটা নক্ষত্র থেকে আলোর বেগে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো, এবং তারপরেও যদি সেটা সেই গ্রহ বা নক্ষত্রকে ভেদ করে না, আসলে সে নক্ষত্রের মহাকর্ষীয় ক্ষেত্রটাকে কাটিয়ে মহাকাশে যদি না যেতে পারে, তাহলে আমি বলতে পারি ওই প্ল্যানেট বা ওই নক্ষত্রটা আসলে ব্ল্যাক হোল। তার মানে ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তুমি যদি লাইট স্পিডে, দ্যাট মিনস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডেও যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারো, তারপরে সেটা কিন্তু এই ব্ল্যাক হোলের মায়া ত্যাগ করে দূরে সরে যাবে না, আবার এই ব্ল্যাক হোলের মধ্যেই ফিরে আসবে। তো ব্ল্যাক হোলের মেইন যে ডেফিনেশন সেটা হচ্ছে এমন একটা এসকেপ ভেলোসিটি এর মধ্যে থাকে যে এসকেপ ভেলোসিটিটা লাইট স্পিডের সমান। অর্থাৎ তুমি যদি লাইট স্পিড দিয়েও ওই কোনো একটা বস্তুকে ব্ল্যাক হোল থেকে বের করে না আনতে পারো, তার মানে ওটা আসলে একটা ব্ল্যাক হোল হিসেবে কাজ করবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্ল্যাক হোলের ব্যাসার্ধটা বের করার চেষ্টা করব। আমরা তো দেখেছিলাম যে এসকেপ ভেলোসিটির একটা ফর্মুলা ছিল, আমি একদম মাঝখানে দেখি। ফর্মুলাটা এমন ছিল যে VE = √2gm/r, যেখানে r ছিল হচ্ছে যে গ্রহের এসকেপ ভেলোসিটি বের করব সেই গ্রহের ব্যাসার্ধ। এখন তুমি যদি এই গ্রহটার এসকেপ ভেলোসিটিটাকে ব্ল্যাক হোলের সাথে কল্পনা করো বা তুলনা করো, তাহলে কিন্তু তোমার এই এসকেপ ভেলোসিটিটার সেখানে কাজ করবে না। এবং আমরা বেসিক্যালি যেটা করি ফিজিক্সে সেটা হচ্ছে ব্ল্যাক হোলের জন্য এসকেপ ভেলোসিটিকে লাইট স্পিড হিসেবে কনভার্ট করি। অর্থাৎ আমাদের মহাবিশ্বে যেহেতু লাইট স্পিড বা আলোর গতির চেয়ে আর কোনো গতিশীল কোনো কিছু নেই, তাই আমরা ধরে নিই ব্ল্যাক হোলের মধ্যে যেই এসকেপ ভেলোসিটিটা কাজ করে বা মুক্তিবেগটা কাজ করে সেটা আসলে লাইট স্পিড হিসেবে কাজ করে। এটা আসলে ধরে নেওয়া হয়, যেহেতু মহাবিশ্বে এখনও ফিজিক্সের ভাষায় আলোর চেয়ে গতিশীল কোনো কিছু নেই। সেজন্য আমরা এখানে এসকেপ ভেলোসিটিটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, মানে সি এর মাধ্যমে প্রকাশ করি আর কি। তো যদি তাই করি তাহলে সি হচ্ছে আমাদের আলোর বেগ, এটা হচ্ছে √2gm/r, আর হচ্ছে এখানে এখন ব্ল্যাক হোল যেটা আছে তার ব্যাসার্ধ। তো তুমি যদি ব্ল্যাক হোলের ব্যাসার্ধ বের করতে চাও, ওই পক্ষে বর্গ করতে পারো, তাহলে এটা হবে c² ওই পাশে চলে আসবে হচ্ছে 2gm/r। এবং ফাইনালি আমি যদি r বের করি বা ব্ল্যাক হোলের ব্যাসার্ধটা যদি বের করি, তাহলে সেটা পাবে তুমি কত, 2gm/c। তার মানে ব্ল্যাক হোলের ব্যাসার্ধটা যখন ইউজ করা হয় বা বের করা হয়, তখন কিন্তু আলোর বেগটাকে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ হিসেবে ধরা হয়। তো এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। ব্ল্যাক হোলের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা পরবর্তীতে এই মুক্তিবেগ নিয়ে যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সবগুলো দেখার চেষ্টা করব।